পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা তোমাদের জন্য একাধিক ভিডিও এনেছি এবং আমরা এই যে ইতিহাসের যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ ইউনিট 4 হলো, তোমরা ফার্স্ট সেমিস্টারে 3টে ইউনিট পড়ে এসেছো, এর জন্য এখান থেকে ইউনিট 4 থেকে শুরু হয়েছে। এটা ছায়া প্রকাশনীর বই, খুবই ভালো বই। আমি 3খানা বইয়ের নাম বলছি, যেই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এক হচ্ছে ছায়া প্রকাশনী, 2 হচ্ছে রায় মার্টিন, 3 হচ্ছে সাঁতরা। এছাড়া শচীন্দ্রনাথ মণ্ডলের বইটা নবভারতী প্রকাশনীর। এই শচীন্দ্রনাথ মণ্ডলের বইটা খুব ভালো যদি তুমি প্রকৃতপক্ষে তথ্য জানতে চাও বা বিস্তৃত জানতে চাও, খুবই ভালো বই শচীন্দ্রনাথ মণ্ডলের বইটা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এই যে প্রথম চ্যাপ্টারটা, তার মার্কস রেখেছে 15। দেখতেই পাচ্ছ 3 নম্বরে একটা প্রশ্ন থাকবে, 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে এবং 8 নম্বরে একটা প্রশ্ন থাকবে। লিখতে হবে একটা, আমার বলাটা একটু অন্যরকম হয়ে গেল, অর্থাৎ 2টো করে থাকবে, একটা লিখতে হবে। অর্থাৎ 8 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে। আমরা আজকে এই চ্যাপ্টারের এই 8 নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি। সেই উত্তরটা শুরু করার আগে একটা আশঙ্কার কথা বলছি। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু এইবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে, সেটা মার্চ বা এপ্রিলে হওয়ার সম্ভাবনা প্রবল। যদি তাই হয়, আবার বলছি যদি তা হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা মিনিমাম 15 দিন এগোবে, অর্থাৎ মোটামুটি জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে মোটামুটি কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা একটা আছে। কাজেই এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আর কথা না বাড়িয়ে তা চলো শুরু করি। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, আর তোমাদের মতামতটা জানিও, ভালো খারাপ যাই হোক না কেন, কারণ তোমাদের মতবাদ কিন্তু আমাদের খুব দরকার। দেখো, কোশ্চেনটা হচ্ছে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। আমরা জানি মধ্যযুগে ভারতের ইতিহাসে যে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সুলতানি সাম্রাজ্যে 5টি রাজবংশ রাজত্ব করেছিল, যাদের সম্মিলিত কাল হচ্ছে সুলতানি বংশ। সেই 5টি বংশ হচ্ছে দাস, খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি। এবং আমরা জানি 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর শেষ সুলতানি শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে সুলতানি শাসনের অবসান ঘটায় এবং ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা ঘটায়। এই যে প্রায় দীর্ঘ 320 বছর, 1206 থেকে 1526, এই 320 বছর ভারতবর্ষে সুলতানি যুগ ছিল এবং এর প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের অধিকাংশ নিজামি থেকে শুরু করে বারণী থেকে শুরু করে তারা বলেছেন যে সামরিক এবং রাজতান্ত্রিক আদর্শ এর প্রধান ছিল। এবং আমরা এই সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি কেমন ছিল সেটা আমরা আলোচনা করব। প্রথমে দেখো ধর্মীয় দিক। সুলতানি রাষ্ট্র মূলত ইসলামীয় ধর্মনীতির উপর প্রচলিত ছিল এবং সুলতান নিজেকে খলিফার বা খোদার প্রতিনিধি হিসেবে মনে করত এবং ইসলামের যে আইন অর্থাৎ শরীয়তের আইন, সেই আইন অনুসারে কিন্তু শাসনকার্য পরিচালনা হতো এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে উলেমা বা কাজী বা ধর্মগুরুদের এদের কিন্তু ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ ধর্মীয় দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শাসক অর্থাৎ রাষ্ট্রপ্রধান হলেও প্রশাসনিক কাজে ধর্মগুরুদের তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। তাদের কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ বা সর্বত রকম সমর্থন ছাড়া শাসন কার্য পরিচালনা করা কিন্তু খুবই অসুবিধাজনক ছিল। পরের পয়েন্টটা দেখো, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি। সুলতানি রাষ্ট্রের রাজা ছিলেন এক না একতন্ত্রী, অর্থাৎ তিনি হচ্ছেন অল ইন অন, অর্থাৎ সুলতান ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী বা রাষ্ট্রের সর্বসের্বা এবং তিনি কাউকে পদোন্নতি, নিয়োগ, পদচ্যুতি চূড়ান্ত ক্ষমতা ছিল তার, এবং অর্থাৎ রাষ্ট্রের সিদ্ধান্তে তারই কিন্তু ছিল চূড়ান্ত ক্ষমতা। এক্ষেত্রে অন্যদের কোনো গুরুত্ব বা মতামত কিন্তু প্রাধান্য পেত না। আর সাধারণত উত্তরাধিকার সূত্রে সিংহাসন প্রাপ্ত হলেও প্রায় কিন্তু সামরিক শাসন বা ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু সুলতানগণ পরিবর্তন হতে, যার কিন্তু অসংখ্য উদাহরণ আছে। আলাউদ্দিন খলজি থেকে শুরু করে মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ষড়যন্ত্র বা সামরিক ক্ষমতার মাধ্যমে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন।
পরের পয়েন্টটা দেখো, সামরিক প্রস্তুতি। সুলতানি রাষ্ট্রের ভিত ছিল সামরিক শক্তির উপর নির্ভরশীল, অর্থাৎ সামরিক শক্তি যদি ঠিকঠাক থাকতো সুলতানি রাষ্ট্র ঠিক ছিল, অর্থাৎ সেনাবাহিনী ছিল কিন্তু সুলতানি রাষ্ট্রের ভরসা, এবং সুলতানের ক্ষমতা নির্ভর করত সেনাপতি এবং তার ক্ষমতার উপর, এবং প্রাদেশিক শাসকেরা এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলে। পরের পয়েন্টে দেখো, আমলাতান্ত্রিক ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। সুলতানি শাসকরা এক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলে, এবং এই প্রশাসনের তিনটে ভাগ ছিল, কেন্দ্র, প্রাদেশিক এবং স্থানীয় বা আঞ্চলিক। এবং এই যে কেন্দ্রীয় প্রশাসনের প্রধান পদগুলো বা উচ্চপদস্থ কর্মচারীরা ছিল ওয়াজির, ওয়াজির কথাটার অর্থ হচ্ছে অর্থমন্ত্রী, আরিজ বা সেনাপতি, এবং বারিদ বা গোয়েন্দা। এছাড়া সুলতানি রাজধানী থেকে প্রদেশগুলো কঠোর নজর রাখত, অর্থাৎ কেন্দ্র বা কেন্দ্রীয় সরকার রাজধানী থেকে বা দিল্লি থেকে প্রদেশ বা অঞ্চলগুলিকে, অর্থাৎ অন্যান্য প্রদেশগুলিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখত, যাতে তারা সুলতানি শাসনের নিয়ম অমান্য না করে বা কোনো রকম বিদ্রোহ যাতে সংগঠিত না হয়। পরের পয়েন্টটা দেখো, অধর্মীয় সহিষ্ণুতা সীমিত। এই সময় অর্থাৎ সুলতানি শাসকরা ধর্মের বা ধর্মাশ্রিত হলে বা ধর্মীয় গুরুরা রাষ্ট্রক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করলেও কিছু সুলতানি শাসক ছিলেন, যেমন আলাউদ্দিন খলজি, তারা কিন্তু প্রশাসনে এই ধর্মগুরুদের প্রভাব অনেকাংশে কমিয়েছিলেন। এই আলাউদ্দিন খলজি বলেছিলেন যে ভবিষ্যতে কি নির্ভর করছে জানি না, আমার কাছে যেটা মনে হবে সেটাই আমি করব। অর্থাৎ ধর্মের তিনি কিন্তু গুরুত্ব হ্রাস করেছিলেন, এবং তবুও এই সময় আলাউদ্দিন খলজি এই ধর্মের প্রভাব কমালেও সামগ্রিকভাবে হিন্দু প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো, অর্থাৎ যারা অমুসলিম তাদের থেকে মূলত জিজিয়া কর নেওয়া হতো, এবং প্রশাসনে বা সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু মুসলমানরা বেশি প্রাধান্য পেত। পরের পয়েন্টটা দেখো, অর্থনৈতিক ও প্রশাসনিক বৈশিষ্ট্য। এই সময় সুলতানি সাম্রাজ্যে যে 320 বছর শাসনকার্য পরিচালনা করেছিলেন বিভিন্ন সুলতানগণ, 5টি রাজবংশের বিভিন্ন সুলতানগণ, তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক মূল উৎস ছিল, অর্থাৎ রাষ্ট্রের অর্থের মূল উৎস ছিল রাজস্ব ব্যবস্থা, এবং রাজস্ব আদায় এবং সৈন্যবাহিনী প্রচলন করার জন্য ইক্তা প্রথা চালু করেছিলেন। অর্থাৎ ইক্তা প্রথাটা হচ্ছে এমন একটা অঞ্চল সেই একজনকে দিয়ে দেওয়া বেতনের বিনিময়ে, যাতে সেই অঞ্চল থেকে তিনি রাজস্ব আদায় করবেন, বিনিময়ে তিনি একটা নির্দিষ্ট সংখ্যক অর্থ কেন্দ্র সরকারকে কিন্তু পাঠাবে। ফলে সেই অঞ্চলের কিন্তু যাবতীয় কাজ ওই ব্যক্তিকেই করতে হতো, অর্থাৎ প্রশাসনিক যাবতীয় কাজ সব কিছু। তৃতীয়ত যেটা মুদ্রা প্রথা, বাজার নিয়ন্ত্রণে সুলতানরা আগ্রহ দেখা যায়, বিশেষত আলাউদ্দিন খলজি। আমরা জানি আলাউদ্দিন খলজি তার অর্থনৈতিক সংস্কার বা নতুন মুদ্রা চালু করেছিলেন, বা মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিলেন। নেক্সট, ধর্মীয় প্রবণতা। বেশ কিছু সুলতানি শাসক ছিলেন যারা তাদের শাসনকার্য পরিচালনা ক্ষেত্রে পূর্বের সুলতানদের মতো ধর্মীয় নীতির দ্বারা বা ধর্মীয় আদর্শের দ্বারা বা ধর্মীয় নিয়ন্ত্রণ দ্বারা একদম প্রভাবিত হননি। একদম কথাটা ঠিক, যে হয়তো ভুল হলো, মানে প্রায় প্রভাবিত হননি বললেই চলেন। এর ফলে এই সকল শাসক মানে মোহাম্মদ বিন তুগলক বা আলাউদ্দিন খলজির শাসনকালে এই ধর্মীয় নিয়ন্ত্রণ কিছুটা হ্রাস হয়ে যায়, ফলে তারা শাসনকে রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী পরিচালনা করেন ধর্মের নির্দেশনায়। কাজেই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে আমরা দেখতে পেলাম সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র ছিল মূলত ধর্মনির্ভর, তবে রাজতান্ত্রিক ও সামরিক নির্ভর কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা। তবে সময়ের সাথে সাথে কিছু শাসক তাদের নিজেদের ব্যক্তিগত দক্ষতা বা যোগ্যতার দরুন প্রশাসনিক দক্ষতা এবং অর্থনৈতিক সংস্কার ও ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এই ব্যবস্থাকে, অর্থাৎ সুলতানি শাসন ব্যবস্থার প্রকৃতিকে এক আধুনিক ও বাস্তবমুখী করে তোলেন। যেমন আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ নীতি, বা মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা ব্যবস্থা প্রবর্তন, বা আলাউদ্দিনের যে রেশনিং সিস্টেম, বা রাজধানী পরিবর্তন মোহাম্মদ বিন তুগলক, এই বেশ কিছু নীতি কিন্তু যা পরবর্তীকালে বেশ
পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা তোমাদের বলেও ছিলাম, আমরা শুরু করে দিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট এবং সাজেশান দিই, ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে আমরা বিগত সেমিস্টারেও দিয়েছি। তোমরা দেখো কি পরিমাণে কমন এসেছে। তোমরা যেহেতু প্রথম উঠেছো এবং আমাদের একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, আমরা কিন্তু এরপর থেকে অনবরত রোজই দিয়ে দেবো এই 4টে সাবজেক্ট। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। ভালো লাগলেও বলো, না লাগলেও বলো। তোমাদের যদি কোনো কিছু খারাপ লাগে বা কোন জায়গাটা ঠিক করলে আরও জিনিসটা ভালো হতে পারে এই সম্পর্কে তোমাদের যদি কিছু মত থাকে অবশ্যই বলো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।